ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে তোমাদের ইংরেজি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা অনেকের মধ্যে কনফিউশনস এবং ডাউট রয়েছে। আজকের এই ভিডিওতে তোমাদের সেই সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে ইংরেজি গ্রামারে একটি খুব ইম্পর্ট্যান্ট টপিক, যেটা হচ্ছে মুড। মুড বলতে কী বোঝো, মুড আইডেন্টিফাই তোমরা করবে কীভাবে, এবং কয় প্রকার মুড, মুডের এক্সাম্পল দিয়ে আমরা সহকারে সমস্ত বাংলায় একদম ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব। আশা করি এরপরে আর তোমাদের কোনো ডাউট বা কোশ্চেন থাকবে না মনে। তোমরা যে কোনো সেন্টেন্স দেখি তোমরা যে কোনো মুড আইডেন্টিফাই করতে পারবে, যে সেটা কোন মুড বা কোন টেন্সে রয়েছে, সমস্ত কিছু তোমরা বুঝতে পারবে যে মুড কিভাবে হয়, মুড কী কী, সমস্ত কিছু আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখে নিই মুড কী। সর্বপ্রথম জানতে হবে মুড বিষয়টা কী। মুড কী? মুড শব্দটির অর্থ হলো ভাব বা মনোভাব। মুড শব্দটির অর্থ কী বুঝতেই পারছো, ভাব বা মনোভাব। ইংরেজি ব্যাকরণে মুড বোঝায় কথকের বক্তব্য থাকা মনোভাব, যে আমাদের যে বক্তব্য থাকে সেই বক্তব্যের মধ্যে যে মনোভাবটা সেটাই বোঝায়। আচ্ছা, উদ্দেশ্য বা চিন্তার ধরন বুঝতে পারছো, একটি বাক্য তথা জানতে পারে, আদেশ দিতে পারে অথবা কল্পনা প্রকাশ করতে পারে। এই ভিন্ন ভিন্ন অভিব্যক্তি মুডের মাধ্যমে বোঝানো হয়। তাহলে বুঝতে পারছো মুড বিষয়টা কি। এবার আমরা জানতে হবে মুড কত প্রকার ও কী কী। আসলে ইংরেজিতে মূলত তিনটি প্রধান মুড ব্যবহৃত হয়ে থাকে। কী কী? একটি হচ্ছে ইন্ডিকেটিভ, দুটো হচ্ছে ইম্পারেটিভ, অ্যান্ড থার্ড হচ্ছে সাবজাংটিভ মোড। তো ইম্পারেটিভ অ্যান্ড ইন্ডিকেটিভ মোড, দুটো মোড খুবই সোজা এবং সহজেই উদাহরণ সহকারে বোঝা যাবে। সাবজাংটিভ মোড একটু কমপ্লেক্স, কিন্তু আমরা সহজে বোঝার চেষ্টা করব উদাহরণ সহকারে। তো চলো দেখে নিই ইন্ডিকেটিভ মুডটা কি। তো ইন্ডিকেটিভ মুডের ভূমিকা যদি আমরা বলি, ইন্ডিকেটিভ মুড ব্যবহার করা হয় যখন কোনো বাস্তব তথ্য, মতামত অথবা প্রশ্ন প্রকাশ করা হয়। এটি ইংরেজি ভাষার সবচেয়ে সাধারণ মুড। বুঝতেই পারছো মুডটা কি। এটা সংজ্ঞা নয়, জাস্ট ভূমিকা বোঝার জন্য আমরা লিখেছি। আমরা আস্তে আস্তে সব বুঝতে পারবো। স্ট্রাকচারটা কি, সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। বুঝতে পারছো। ব্যবহারের ক্ষেত্রে কিভাবে বুঝবো, আমরা আইডেন্টিফাই কিভাবে করব, কোনো ঘটনা বা সত্যি কথা বলা। বুঝতে পারছো, কোনো ঘটনা হবে বা কোনো সত্যি কথা বলা, মতামত জানানো, এইসব প্রশ্ন করা, এইসব হচ্ছে ইন্ডিকেটিভ মুড চেনার একটা পরিচয়। এরপরে উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো খুব সহজেই যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা কি সত্য কথা বলা, দিক বোঝাচ্ছে। যে সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে এটা কি ইন্ডিকেটিভ মুড। এরপরে আরেকটা উদাহরণ দেখে নিই, আই অ্যাম রিডিং এ বুক। তো প্রথমে এখানে কী বলা আছে, যে কোনো ঘটনা বা সত্যি কথা বলা, বুঝতে পারছো, মতামত জানানো, প্রশ্ন করা, এগুলো হচ্ছে ইন্ডিকেটিভ মুড। তো আইডেন্টিফাই করতে গেলে খুবই সহজে বুঝতে পারবো যে আই এম রিডিং আ বুক, এটা কি ইন্ডিকেটিভ মুড। ডু ইউ লাইক টি, এটা একটা প্রশ্ন করা হচ্ছে, তুমি কি চা পছন্দ করো। তো এটা প্রশ্ন করা, প্রশ্ন করা মানে কি, একটা প্রথমে আমাদের বলা আছে ভূমিকাতে। ব্যবহারের ক্ষেত্রে আমরা কীভাবে করব, যে প্রশ্ন করা, মতামত জানানো, এগুলো হচ্ছে ইন্ডিকেটিভ মুড। তাহলে এটা বুঝতে পারছো। মনে রাখো যে ইন্ডিকেটিভ মুড বাস্তবতা বা তথ্যভিত্তিক জিনিস প্রকাশ করে। সবসময় মনে রাখবে যে কি, তথ্যভিত্তিক, যেটা তথ্য দেয় বা তথ্যভিত্তিক বিষয় বা বাস্তবতার বিষয়ে আলোচনা করে কি ইন্ডিকেটিভ মুড। এরপর আমরা চলে যাব 2 নম্বর মুড, যেটা হচ্ছে ইম্পারেটিভ মুড। ইম্পারেটিভ মুডটা কি, ভূমিকাটা চলো দেখে নিই। ইম্পারেটিভ মুড ব্যবহার করা হয় আদেশ, প্রথমে বুঝতে পারছো কি, আদেশ, অর্ডার, অনুরোধ, উপদেশ, সতর্কতা বা নিষেধাজ্ঞা প্রকাশ করতে। এই মুডে সাধারণত সাবজেক্ট ইউ বোঝানো হয়, তবে বাক্যে লেখা হয় না। তার মানে বুঝতে পারছো ইম্পারেটিভ মুডটা কি, আদেশ, অনুরোধ, উপদেশ, সতর্কতা, নিষেধাজ্ঞা প্রকাশ করতে এই মুড ব্যবহার করা হয়ে থাকে। এবং সবথেকে এই মুড চেনার একটি, আইডেন্টিফাই করার সবথেকে সহজ পদ্ধতি কি, এই মুডে সাবজেক্টে ইউ সবসময় উজ্জ্ব থাকে, লেখা হয় না। তো উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। তার আগে আমরা দেখে নিই স্ট্রাকচারটা কি। ভার্ব প্লাস অবজেক্ট, কারণ ইউ সবসময়, সাবজেক্ট সবসময় উজ্জ্ব থাকবে। বুঝতে পারছো। তো ভার্ব থাকবে অবশ্যই, ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে। ব্যবহারের ক্ষেত্রে কি, আদেশ, উপরে আমরা ভূমিকাতে পড়েছি, আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, এগুলো ক্ষেত্রে কি হয় ইম্পারেটিভ মুড। তো আদেশটা কি, গো অ্যাওয়ে। ঠিক আছে। অনুরোধ, প্লিজ হেল্প মি, বি কেয়ারফুল, ডোন্ট টাচ দ্যাট। এগুলো হচ্ছে, এইগুলো আইডেন্টিফাইয়ের ক্ষেত্রে আমাদের খুব সহজভাবে মনে রাখতে হবে যে আদেশ, অনুরোধ, উপদেশ ও কি নিষেধ, সতর্কতা বোঝাতে কি ইম্পারেটিভ মুড। তো আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো খুব সহজেই। সিট ডাউন, বসো। এবার সিট ডাউন আমরা কাকে বলবো, কোনো ব্যক্তিকে বলবো, ইউ। সিট ডাউন, তুমি বসো। তুমিটা এখানে ইউটা সবসময় কী থাকবে, উজ্জ্ব থাকবে। এরপরে কি, প্লিজ ওপেন দ্য ডোর, অনুগ্রহ করে দরজাটা খোলো। প্লিজ ওপেন দ্য ডোর যে কথাটা আমরা বলবো, কোনো ব্যক্তিকে বলবো, ইউ প্লিজ ওপেন দ্য ডোর, এই তুমি দরজাটা খোলো, অনুগ্রহ করে দরজাটা খোলো। তো তুমি যে ইউটা সবসময় উজ্জ্ব থাকবে, তো এটা কি ইম্পারেটিভ মুড। আরও দেখি উদাহরণ কি,
ডোন্ট রান ইন দ্য ক্লাসরুম, উপদেশ দেওয়া হচ্ছে শ্রেণীকক্ষে দৌড়াবে না। কাকে দেওয়া হচ্ছে? ব্যক্তিকে দেওয়া হচ্ছে অবশ্যই, কোনো ছাত্রকে দেওয়া হচ্ছে। তো এটা হচ্ছে কি ইম্পারেটিভ মুড চেনা সবথেকে ইম্পর্ট্যান্ট একটা আইডেন্টিফাই করা সবথেকে ইম্পর্ট্যান্ট একটা বিষয়। ইউ সবসময় উজ্জ্ব থাকবে। আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, সতর্কতা বোঝাতে ইম্পারেটিভ মুড ব্যবহার হয়ে থাকে। এরপর আমরা 3 নম্বর মুড যেটা পড়ব সেটা হচ্ছে সাবজাংটিভ মুড। সাবজাংটিভ মুডটা কি? তার আগে দেখো মনে রাখার বিষয়টা আমাদের কি, ইম্পারেটিভ মুডে প্লিজ থাকলে অনুরোধ বোঝায়, আর না থাকলে সেটা আদেশ বা নিষেধ হতে পারে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পেরেছো, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আরও এরকম ভিডিও পেতে। কমেন্টে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। এরপর কি সাবজাংটিভ মুড। সাবজাংটিভ মুডের ভূমিকাটা আমরা চলো দেখে নিই। সাবজাংটিভ মুড ব্যবহার করা হয় যখন আমরা অবাস্তব, কি প্রথমে বুঝতে পারছি কি, অবাস্তব বা কল্পনা, যেটা বাস্তবতা নেই, কল্পনা, ঠিক আছে, ইচ্ছা, পরামর্শ, আশঙ্কা ও সাপেক্ষ কিছু প্রকাশ করি। ঠিক আছে, সাবজেক্টিভ মুড বুঝতেই পারছো ব্যাপারটা কি, যে অবাস্তব, কল্পনা, ইচ্ছা, পরামর্শ, আশঙ্কা ও শর্ত সাপেক্ষ কিছু প্রকাশ করি। এটি ইন্ডিকেটিভ মুড থেকে আলাদা, কারণ এখানে বাস্তব ঘটনা নয়, বরং কী হতে পারতো অথবা কী হওয়া উচিত সে বলা হয়, যে এটা হতে পারতো, এটা হওয়া উচিত, সেই ব্যাপারে কথা বলে কে সাবজেক্টিভ মুড। তো এর যেমন ইন্ডিকেটিভ মুডে কি বাস্তবতা বলে, সত্যি কথা বলে, প্রশ্ন করে, কিন্তু এখানে কি, এখানে হচ্ছে তোমার কী করতে হবে, এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত ছিল, এগুলো হচ্ছে সাবজেক্টিভ মুড। স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারবো যে ইফ, সবার প্রথমে কী থাকবে, ইফ থাকবে। সাবজেক্টিভ মুড আইডেন্টিফাই করার একটা সহজ পদ্ধতি হচ্ছে ইফ থাকবে, ইফের পরে থাকবে কে সাবজেক্ট প্লাস ওয়ার। ঠিক আছে, সাজেশন ডিমান্ডস কি দেখেছি আমরা, সাবজেক্ট প্লাস সাজেস্ট, রিকমেন্ডেড, ইনস্টিড দ্যাট, সাবজেক্ট বেস ভার্ব। ব্যবহারের ক্ষেত্রে এগুলো বুঝতে তোমরা একটু সমস্যা হবে, কিন্তু উদাহরণ দিলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে সাবজেক্টিভ মুডটা কী। ব্যবহারের ক্ষেত্রে ইচ্ছা বা কল্পনা। তো ইচ্ছা কেমন ইচ্ছা, যেটা অবাস্তব, বাস্তবতা নেই, যে আই উইশ আই ওয়ার রিচ, যে আমি ইচ্ছা করছি যে আমার ইচ্ছা আমি যদি ধনী হতাম। শর্ত সাপেক্ষ কল্পনা কি, শর্ত সাপেক্ষ, যেটা কোনো বাস্তবতা নেই বা কোনো ইচ্ছা, এটা একটা কি ইফ, যে যদি আই ওয়ার এ কিং, আমি রাজা হতাম। এখানে তবে অনেকে প্রশ্ন করবে যে আই তো সিঙ্গুলার, তো আয়ের সাথে ওয়াজ না হয়ে ওয়ার কেন হলো? এইটাই হচ্ছে তোমাদের আইডেন্টিফায়ার একটা সহজ পদ্ধতি, সবসময় সাবজেক্টিভ মোডে ওয়ার বসে। ঠিক আছে, তো এখানে আমরা বুঝতে পারছি যে আয়ের সাথে যখন ওয়ার বসে, হি এর সাথে যখন ওয়ার বসে, তখন সেটা কী হয়ে যায়, সাবজেক্টিভ মুড। পরামর্শ বা দাবি, আই সাজেস্ট দ্যাট হি স্টাডি মোর, আমি পরামর্শ দিচ্ছি যে সে আরও পড়াশোনা করুক। চলো উদাহরণ দেখলে আমরা সহজেই বুঝতে পারবো সাবজেক্টিভ মুডের কি। দেখো প্রথম উদাহরণ কি, ইফ, যদি। দেখো প্রথমে বলেছিলাম ইফ, আমরা দেখলে বুঝতে পারবো যে এটা কি সাবজাংটিভ মুড, আইডেন্টিফাই তোমরা সহজে করতে পারবে। হাউ আর ইউ, আমি তুমি হতাম, এটা কি পসিবল কখনো যে আমি তুমি হতাম? পসিবল না। তো কি বলেছে, ইফ আই ওয়ার ইউ আই উড সে সরি, যদি আমি তোমার জায়গায় হতাম, তোমার জায়গায় কি আমি থাকতে পারতাম? অবশ্যই তোমার মতো হতে পারতাম না, আমি দুঃখ প্রকাশ করতাম। ঠিক আছে, এটা বুঝতে পারলে। এরপর আরও উদাহরণ দেখিনি কি, আই উইশ আই ওয়ার এ বার্ড, যদি আমি একটি পাখি হতাম। এটা একটা অবাস্তব ইচ্ছা, কল্পনা, যদি আমি পাখি হতাম। তুমি কি কখনো পাখি হতে পারবে? এটা পসিবিলিটি রয়েছে? পসিবিলিটি কখনোই নেই। তাই এটা কি সাবজাংটিভ মুড। এরপরে কি চলো দেখিনি আরেকটা, দ্য টিচার ইনসিস্ট দ্যাট হি বি প্রেজেন্ট টুমরো। এখানে দেখো একটা গ্রামার, তোমরা বলতে পারো যে গ্রামাটিকা ভুল, না এটা গ্রামাটিকা ভুল না, এটা মুড, এটা কি সাবজাংটিভ মুড। হি উইল বি হতো, কিন্তু না, শুধু লিখেছে কি হি বি প্রেজেন্ট টুমরো। শিক্ষক জোর দিয়ে বলছেন যে সে কাল উপস্থিত থাকে। ঠিক আছে, মনে রাখো সাবজাংটিভ মুড এ ওয়ার সব সাবজেক্টের জন্য ব্যবহৃত হয়। সব সাবজেক্ট, যত তোমাদের সাবজেক্ট পাবে, ইউ ওয়ার, তারপরে হি ওয়ার, তারপরে আই ওয়ার, যত সাবজেক্ট আছে, যে রাহুল ওয়ার, যত সাবজেক্ট রয়েছে, সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে কী হবে, ওয়ার ব্যবহৃত হয়। এমনকি আই বা হি এর সাথেও, যেমন ইফ আই ওয়ার, ইফ হি ওয়ার। বুঝতে পারছো? তো ইফ থাকলে সেই আমরা আইডেন্টিফাই করা খুবই সহজ সাবজেক্টিভ মুড, কোনো কমপ্লেক্সের কিছু নেই। অবশ্যই একটা লাইক করে দেবে তার জন্য। সারসংক্ষেপে যদি আমরা একটা টেবিল বানিয়েছি খুব বোঝার জন্য, তোমরা একভাবে বুঝতে পারবে যে ইন্ডিকেটিভ মুডটা কি। ইন্ডিকেটিভ মুড হচ্ছে সত্য, তথ্য, প্রশ্ন, সত্য কথা বলে, প্রশ্ন করে, তথ্যভিত্তিক বিষয় বলে কে ইন্ডিকেটিভ মুড। তো হি প্লেস ফুটবল, সে কী করছে, সে ফুটবল খেলছে। ঠিক আছে, সে ফুটবল খেলে। এরপরে ইম্পারেটিভ মুডের ক্ষেত্রে কি, আদেশ, অনুরোধ, উপদেশ, তারপরে হচ্ছে নিষেধ, সতর্কতা বোঝাতে কি ইম্পারেটিভ মুড। প্লিজ সিট ডাউন, অনুগ্রহ করে বসো। তাহলে দেখো ইউটা ওখানে উজ্জ্বল আছে, প্লিজ ইউ সিট ডাউন, অনুগ্রহ করে তুমি বসো। কিন্তু এখানে ইউটা সবসময় কী থাকে, উজ্জ্বল থাকে। আমরা আগেই পড়েছি যে ইম্পারেটিভ মুডে সবসময় কি ইউ উজ্জ্বল থাকে। এরপরে সাবজাংটিভ মুড, ইচ্ছা, কল্পনা, পরামর্শ। ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম।
কল্পনা কল্পনা যেটা অবাস্তব, যেটা বাস্তবতা নেই, সেটা হচ্ছে কি সাবজাংটিভ মুড। আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে, অবশ্যই একটা লাইক করে দেবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। দেখো, উপসংহার আমরা রেখেছি কি, মুড একটি গুরুত্বপূর্ণ ব্যাকরণিক ধারণা যা আমাদের বাক্য গঠন, ধারণ ও বাস্তবে বক্তব্যের অর্থ বোঝাতে সাহায্য করে। প্রতিটি মুড আলাদা আলাদা অর্থ ও কাঠামো বহন করে। শুদ্ধভাবে মুড ব্যবহার করলে বাক্যের স্পষ্টতা ও গভীর অনেক অনেক বাড়ে। তাহলে বুঝতে পারছো? তো চলো, আজকে ভিডিওটা এতটুকুই। অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো। নেক্সট ভিডিও আমরা নিয়ে আসবো পার্ট অফ স্পিচের ওপরে।